একটা ম্যাচ ঠিক কতটা বড় হলে বলা যায় যে এটা শুধুমাত্র ৯০ মিনিটের ম্যাচ নয়। অনেকে বলবেন এল ক্লাসিকো, অনেকে বলবেন ম্যানচেস্টার ডার্বি এবং অনেকে বলবেন মিলান ডার্বি। কিন্তু জার্মানিতে এই নামটাই হয়ে দাঁড়ায় ডের ক্লাসিকার। একদিকে বায়ার্ন মিউনিখ, যাদের রয়েছে অসংখ্য লিগ টাইটেল, চ্যাম্পিয়ন্স লিগ, ট্রেবল এবং বিশ্বব্যাপী খ্যাতি। তার সঙ্গে রয়েছে এমন এক মেন্টালিটি যা জার্মান ফুটবলের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড, একটা শহর, একটা শ্রমজীবী ফুটবল কালচার, একটা ইয়েলো ওয়াল এবং এমন একটা ফ্যান বেস যারা নিজেদের ক্লাবকে শুধু ভালোই বাসে না, সেই ক্লাবকে নিয়ে বেঁচে থাকে। তবে মজার বিষয় কি জানেন, এই দুই ক্লাবের স্টেডিয়াম কিন্তু একে অপরের পাশাপাশি নয় এবং ডর্টমুন্ড থেকে মিউনিখের দূরত্ব কয়েকশো কিলোমিটারের। তবে কিভাবে এই দুই ক্লাবের লড়াই হয়ে গেল ফুটবল বিশ্বের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী? উত্তরটা একটা জায়গাতেই, সেটা হচ্ছে ক্ষমতার লড়াই। বায়ার্ন মিউনিখ যখন জার্মান ফুটবলে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে, তখন ডর্টমুন্ড এমন একটা ক্লাব যারা কিনা প্রথমে এসে আঙুল দেখিয়ে বলে যে তোমরা এই সাম্রাজ্যের একক দাবিদার নও। আর এই রাইভালরির একটা গল্প আছে। একজন কোচ যিনি বায়ার্নের আধিপত্যকে কাঁপিয়ে দিয়েছিলেন, একটি দল যারা পরপর দুইবার বুন্দেসলিগা জিতেছিল, একটি ৫-২ স্কোর লাইনের ফাইনাল যেখানে ডর্টমুন্ড বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়েছিল, একটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যেখানে বায়ার্ন মিউনিখ নিজেদের শক্তি দেখিয়েছিল। আছে মারিও গোটসের সেই কন্ট্রোভার্সিয়াল ট্রান্সফার, রবার্ট লেভানডস্কি, ম্যাক্স হিউমেলস, আরিয়েন রোবেনের রিডেমশন এবং মার্কো রিউসের লয়্যালটি। এছাড়াও রয়েছে ২০২৩ সালের সেই লিগ টাইটেল রেস যেখানে ডর্টমুন্ড গোল ব্যবধানের কারণে লিগটা হারায়, বায়ার্ন মিউনিখ সেই লিগ টাইটেলটা জেতে। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার শুরু আরও অনেক আগেই এবং এটাকে বলা হয় মডার্ন ডে ফুটবল রাইভালরি। কারণ ডের ক্লাসিকারের গল্প হচ্ছে কিভাবে একজন চ্যালেঞ্জার একটা সাম্রাজ্যের সামনে গিয়ে বারবার নিজেদের প্রমাণ করার চেষ্টা করে। একটা বিষয় শুরুতেই পরিষ্কার করা দরকার, বায়ার্ন মিউনিখ বনাম বরুসিয়া ডর্টমুন্ড কোনো ট্র্যাডিশনাল জিওগ্রাফিক্যাল ডার্বি ম্যাচ নয়। ডর্টমুন্ডের সবচেয়ে ঐতিহাসিক রিজিওনাল রাইভাল হচ্ছে শালকা, যেটা আমরা জানি রিভেরা ডার্বি নামে। অর্থাৎ বায়ার্ন মিউনিখ বনাম ডর্টমুন্ড এই রাইভালের শুরু থেকে ছিলই না। বিশেষ করে যখন দুই ক্লাবই জার্মান ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য বারবার লড়াই করে, সেই জায়গাটাতেই তৈরি হয়েছে এই প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ এই রাইভালরি যতটা না মাঠে তৈরি হয়েছে, তার চেয়ে বেশি তৈরি হয়েছে ক্ষমতার লড়াইয়ে। বায়ার্ন মিউনিখ ছিল প্রতিষ্ঠিত জায়ান্ট, আর ডর্টমুন্ড হলো সেই জায়ান্টের বিপক্ষে উঠে আসা এক চ্যালেঞ্জার যারা কিনা বারবার আঙুল দেখিয়েছে বায়ার্ন মিউনিখকে। ১৯৯০-এর দশকে বরুসিয়া ডর্টমুন্ড নিজেদেরকে অন্য উচ্চতায় নিয়ে যায়। বিশেষ করে অটমার হিটসফিল্ডের আমলে বরুসিয়া ডর্টমুন্ড জার্মান ফুটবলের একটা বড় শক্তি হয়ে ওঠে। ১৯৯৫ সালে লিগ জয় এবং ১৯৯৬ সালে টানা দ্বিতীয়বারের মতো লিগ জয়। তারপর কি হলো? ১৯৯৭ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, সেই ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল ইউভেন্টাসের। অ্যান্ড গেস হোয়াট, তারা ইউভেন্টাসকে ৩-১ গোলের ব্যবধান হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে যায়। আর এই ফাইনাল জয়টাই ছিল বরুসিয়া ডর্টমুন্ডের ডিফাইনিং মোমেন্ট। তখন তারা শুধু আর জার্মান ফুটবলের বড় শক্তি ছিল না, তারা হয়ে গিয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি হয় বরুসিয়া ডর্টমুন্ড বনাম বায়ার্ন মিউনিখ এবং তখনই আসে আসল শক্তির পরীক্ষা। সেই কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের ঘরের মাটিতে ০-০ গোলে ড্র করে ডর্টমুন্ড এবং সেকেন্ড লেগে নিজেদের মাঠে একদম এক্সট্রা টাইমে গিয়ে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে বরুসিয়া ডর্টমুন্ড। তবে এই রাইভালরি তখনও আজকের মতো ছিল না, এর আসল বিস্ফোরণটা আসে আরও অনেক দেরিতে। ২০০০ দশকে এসে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা টাইটেল, ডিএফবি পোকাল, চ্যাম্পিয়ন্স লিগ একের পর এক ট্রফি জিততে যাচ্ছিলেন, কিন্তু সেই জায়গাতে বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে যাচ্ছিল। ২০০৫ সালে এসে বরুসিয়া ডর্টমুন্ড অনেক বড় একটা আর্থিক সংকটের মুখে পড়ে এবং সেই জায়গাতে তারা কাদের থেকে সাহায্য পায়? সাহায্য পায় বায়ার্ন মিউনিখের কাছ থেকে, সেই তাদের চির প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে। কারণ বায়ার্ন মিউনিখ জানতো যে বরুসিয়া ডর্টমুন্ড যদি জার্মান ফুটবলে না থাকে তাহলে বায়ার্ন মিউনিখ তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষকে হারাবে। কিন্তু আসল রাইভালরি শুরু হয় ২০০৮ সালের পর থেকে, যখন বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্বে এলেন ইয়র্গেন ক্লপ। ইয়র্গেন ক্লপ ছিলেন ডর্টমুন্ডের জন্য এমন একটা মানুষ যিনি শুধু ডর্টমুন্ডকে ভালোই খেলাননি, তিনি ডর্টমুন্ডের ফুটবল আইডেন্টিটিটাই বদলে দিয়েছিলেন। হাই প্রেসিং, ইন্টেন্স রানিং, কাউন্টার প্রেসিং, দ্রুত ট্রানজিশন আর সবচেয়ে বড় কথা একটা নতুন মেন্টালিটি তৈরি করা। ইয়র্গেন ক্লপ সে সময় তরুণ ফুটবলারদের উপর বিশ্বাস রাখলেন। মারিও গোটজে, ম্যাট হুমেলস, মার্কো রিউস, ইকাই গোন্দোগান, শিনজি কাগাওয়া এবং রবার্ট লেভানডস্কি, এই তরুণদের সমন্বয়ে তৈরি হলো এমন এক বরুসিয়া ডর্টমুন্ড দল যারা কিনা
বায়ার্ন মিউনিখকে বারবার নাস্তানাবুদ করেছে। বায়ার্ন মিউনিখের ছিল কোয়ালিটি, কিন্তু ডর্টমুন্ডের ছিল ইন্টেন্সিটি। বায়ার্ন মিউনিখের ছিল এক্সপেরিয়েন্স, কিন্তু ডর্টমুন্ডের ছিল হাঙ্গার। আর এই দুই দর্শনের সংঘর্ষ থেকেই জন্ম নিল মডার্ন ফুটবলের অন্যতম প্রতিদ্বন্দ্বিতা ডের ক্লাসিকার। 2010-11 বুন্দেসলিগা সিজন ডর্টমুন্ড দারুণ খেলতে শুরু করলো। তরুণ দল, ইন্টেন্স ফুটবল, হাই প্রেসিং, অসাধারণ টিম কেমিস্ট্রি এবং ক্লপের ট্যাকটিক্যাল সিস্টেম। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ড লিগ চ্যাম্পিয়ন হলো। বায়ার্ন মিউনিখের সাম্রাজ্য ভেঙে ইয়র্গেন ক্লপের হাত ধরে বুন্দেসলিগা জিতলো। এই লিগ টাইটেল জয়টা ছিল এমন এক ঘোষণা, যে ঘোষণার মাধ্যমে ডর্টমুন্ড বলেছিল যে ডর্টমুন্ড আবারও ফিরে এসেছে ইয়র্গেন ক্লপের হাত ধরে। ঠিক এইরকম ফুটবলের পুনরাবৃত্তি তারা আবারও করতে থাকে। 2011-12 মৌসুমে বায়ার্ন মিউনিখকে বারবার হারাচ্ছিল এবং শেষ পর্যন্ত তারা 2011-12 মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো আবারও লিগ চ্যাম্পিয়ন হয়। সত্যি বলতে তখন মনে হয়েছিল ডর্টমুন্ড শুধুমাত্র বায়ার্নের চ্যালেঞ্জার নয়, বারবার বায়ার্ন মিউনিখকে একদম চেপে ধরছিল। তারপর আসে সেই ম্যাচ, যেই ম্যাচ এই রাইভালরিকে অন্য স্তরে নিয়ে যায়। 2012 সালের ডিএফবি পোকাল ফাইনাল ডর্টমুন্ড সেই ম্যাচ জিতলো 5-2 গোলের ব্যবধানে। ডর্টমুন্ড ইতিমধ্যেই বুন্দেসলিগা জিতেছিল এবং তাদের হাতে সুযোগ ছিল ডোমেস্টিক ডাবল জেতার, এবং সেই ম্যাচে হ্যাটট্রিক করেন রবার্ট লেভানডস্কি। কিন্তু ফুটবলে প্রতিশোধ বলেও কিছু আছে। ফুটবল প্রতিশোধ নিতে বেশি সময় লাগায় না। যেই বরুশিয়া ডর্টমুন্ড 2012 সালের ডিএফবি পোকাল ফাইনালে 5-2 গোলের ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল, সেই ডর্টমুন্ড পরের বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হলো বায়ার্ন মিউনিখের, যারা কিনা বায়ার্ন মিউনিখকে বারবার নাস্তানাবুদ করছিল এবং হয়তোবা সেই ফাইনাল ডর্টমুন্ড জিতেই যেত। কিন্তু আসল নাটকীয়তা আসে একদম ম্যাচের শেষ মুহূর্তে। সেই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ওয়েম্বলে স্টেডিয়াম, লন্ডন, ইংল্যান্ড, এবং ইতিহাসে প্রথমবারের মতো অল জার্মান ফাইনাল। আগের বছরের ডিএফবি পোকাল ফাইনাল এবং তার পরের বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, এই একটা বছরের মধ্যে এই রাইভালরি চলে গিয়েছিল অন্য একটা উচ্চতায়। এই ম্যাচটা হয়তোবা বরুশিয়া ডর্টমুন্ড জিতে যেতেই পারত, কিন্তু বললাম যে নাটকীয়তা আসে একদম শেষ মুহূর্তে। প্রথম গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ, মারিও মানজুকিসের সেই গোলের পরে আবারও সমতায় ফেরে বরুশিয়া ডর্টমুন্ড ইলকাই গুন্দোগানের গোলে। সময় একদম প্রায় শেষের দিকে চলে যায়। সবাই ভাবে যে ম্যাচটা হয়তোবা এক্সট্রা টাইমে গড়াবে, কিন্তু শেষ মুহূর্তে সেই আরিয়েন রোবেনের গোলের মাধ্যমে বায়ার্ন মিউনিখ বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলে। এক বছর আগে যে বায়ার্ন মিউনিখ ডর্টমুন্ডের কাছে ডিএফবি পোকাল ফাইনালে 5-2 গোলের ব্যবধানে হেরেছিল, সেই বায়ার্ন মিউনিখ প্রতিশোধ নিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে 2-1 গোলের ব্যবধানে জিতে, এবং সেই সিজনে তারা বুন্দেসলিগা, ডিএফবি পোকাল এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে তারা তাদের ট্রেবলটা জয় করে। এরপরে শুরু হয় ট্রান্সফার ওয়ার, যেখানে বায়ার্ন মিউনিখ বরুশিয়া ডর্টমুন্ডের সব প্রতিভাবান ফুটবলারদেরকে নিজেদের দলে ভিড়িয়ে নিচ্ছিলেন। প্রথমে আসে মারিও গোটজে, বরুশিয়া ডর্টমুন্ডের একাডেমি থেকে উঠে আসা তারকা, তরুণ এবং প্রতিভাবান। যখন চারিদিকে খবর ছড়ায় যে মারিও গোটজে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন, এই খবরটা ছিল বরুশিয়া ডর্টমুন্ড ভক্তদের জন্য অনেক বড় একটা আঘাত। তারা কোনোভাবেই মানতে পারছিল না যে তাদের একাডেমি প্লেয়ার বায়ার্ন মিউনিখে যোগদান করছে। তারপর আসে রবার্ট লেভানডস্কি, যে স্ট্রাইকারটা কিনা ডিএফবি পোকালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন, সেই স্ট্রাইকারকেই নিজেদের দলে ফেরালো বায়ার্ন মিউনিখ। তারপরে বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্সের প্রাণ ভোমরা ম্যাট হুমেলসও চলে যান বায়ার্ন মিউনিখে। ডর্টমুন্ড থেকে সব তারকা ফুটবলাররা চলে গেলেও একজন কিন্তু এই ক্লাব থেকে যাননি, তিনি হচ্ছেন মার্কো রিউস, ডর্টমুন্ডের একাডেমি প্রোডাক্ট, ডর্টমুন্ড স্টার এবং ডর্টমুন্ড লেজেন্ড, যিনি কিনা তার পুরোটা ক্যারিয়ার দিয়েছেন ডর্টমুন্ডের জন্য, ডর্টমুন্ড ভক্তদের জন্য। তবে বরুশিয়া ডর্টমুন্ডের ইতিহাসে অনেক বড় একটা ধাক্কা আসে 2022-23 মৌসুমে। সেই মৌসুমে তারা প্রায় লিগ জিতেই যাচ্ছিল, একদম শেষ ম্যাচ, এই ম্যাচটা জিতলেই তারা লিগ চ্যাম্পিয়ন। সেই ম্যাচে প্রতিপক্ষ মাইন্স, এবং সেই ম্যাচটা তারা শেষ করে 2-2 গোলের ড্রয়ের মাধ্যমে, এবং বায়ার্ন মিউনিখ তাদের শেষ ম্যাচ জিতে যায়। পয়েন্ট সমান, কিন্তু গোল পার্থক্যের কারণে এই জায়গাতে বায়ার্ন মিউনিখ তাদের লিগটা জিতে যায়। ডর্টমুন্ড 2011-12 মৌসুমের পর যেখানে আবারও স্বপ্ন বুনেছিল যে এবার হয়তোবা হতে পারে, কিন্তু বায়ার্ন মিউনিখ সেই জায়গায় বাধা দিয়ে বলল ট্রাই ওয়ান্স মোর।